আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি জামাত ইসলাম যে ইসলাম নয় এইটা প্রমাণ করার জন্য আরেকবার তিনি প্রচেষ্টা চালালেন। তো তিনি সংসদে কি বলেছেন, আগে তার বক্তব্যটা আগে আসেন আমরা একটু শুনি, তারপর ওই বিষয়ে কয়েকটি কথা বলি। মওদুদিবাদের মূল কথা হলো ইসমতে আম্বিয়া, মানে নবীগণ নিষ্পাপ এবং সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি, এই দুইটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন। মানেন মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহি, আর ভাই স্লিপ অফ টাং তো হইতেই পারে, তবে মোটামুটি আরবি কিছু জানি। রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু সাহেব ইয়ের ক্ষেত্রে হলো সাহাবীর ক্ষেত্রে। ঠিক আছে, আপনারাও সবাই জামা কাপড়ে মৌলানা, আর কি আমরা কোট শুট পরে মৌলানা। দ্বিতীয় হচ্ছে শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তাদের সবার অভিমত হচ্ছে এই বক্তব্য যদি মোল্লা মওদুদী সাহেবের না হয়ে থাকে ঠিক আছে, যদি প্রতিষ্ঠিতভাবে হয়ে থাকে তাহলে আপনাদের বক্তব্য প্রয়োজন। সেই হিসাবে তারা বাংলাদেশে তো রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে জামাত ইসলাম যে ইসলামী দল নয় এবং মওদুদিবাদ যে একটা ফিতনা, এইটার একটা প্রমাণ দিতে গিয়ে তিনি আশরাফ আলী থানভী তারপরে আরো কিছু মাওলানার নাম বললেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরে এই অঙ্গনে ব্যাপক একটা শোরগোল পড়ে গেছে, তাদের ভিতরে খুশির বন্যা বয়ে গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জামাতকে ধরেছেন, জামাতকে উলঙ্গ করে দিয়েছেন, খুব ভালো হয়েছে, আমাদের কাজটি তিনি করে দিয়েছেন। এবং তারা এই উল্লাস প্রকাশ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন আলেম হিসেবে মেনে নিয়েছে। তো এটা একটা ভালো দিক, তারা তাদের একটা চিন্তা থেকে তো আপাতত বের হলো। এরকম আস্তে আস্তে তারা বিভিন্ন চিন্তা থেকে বেরিয়ে আসবে, এটা আমরা আশা করি, কারণ তাদের ভিতরে এখনো যে পরিমাণ গোয়ার তুমি আছে, এটা থেকে তারা আস্তে আস্তে বের হয়ে আসবে। এবং অনেকেই আসতে শুরু করেছে, বুঝছে যারা, তারা অনেকেই আসতে শুরু করেছে। এইখানে একটা সম্পূরক কথা বলে রাখা ভালো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আজ পর্যন্ত সংসদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো কথা বলতে দেখিনি। তিনি সংসদে যখনই দাঁড়ান তখনই তার এরিয়ার বাইরে গিয়ে কথা বলেন, অন্য বিষয়ে তিনি কথা বলেন। তাহলে তিনি যে বিষয়ে এক্সপার্ট, তাকে সেই জায়গায় দায়িত্ব দেয়া হোক। দেশের আইন শৃঙ্খলা প্রচন্ড ভেঙে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ ছিল না। এই যে দেশে প্রত্যেক দিন শত শত খুন হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, মব হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো শক্ত বক্তব্য, শক্ত অবস্থান এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং তিনি যে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, এটাকে ফিরিয়ে আনার জন্য তার যে দৌড়ঝাঁপ তিনি করবেন, এগুলো এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ে নেই। তিনি কখনো আইন মন্ত্রণালয়ের কাজ করে দিচ্ছেন, প্রক্সি দিচ্ছেন, তিনি কখনো প্রধানমন্ত্রীর প্রক্সি দিচ্ছেন, তিনি কখনো ধর্ম মন্ত্রণালয়ের প্রক্সি দিচ্ছেন, তিনি কখনো অর্থ মন্ত্রণালয়ের প্রক্সি দিচ্ছেন, তিনি কখনো বাণিজ্য মন্ত্রণালয়ের প্রক্সি দিচ্ছেন। এই ধরনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে তিনি প্রক্সি দিচ্ছেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয় সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তার ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়ে তিনি খুশি হন নাই, তিনি অন্য জায়গা পেলে হয়তো খুশি হতেন। হতেই পারে এরকম, একজন মানুষ সব জায়গায় কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এমনটি নাও হতে পারে। তো সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে স্বরাষ্ট্রমন্ত্রী যে জায়গায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাকে সেই জায়গায় দিয়ে দেয়া হোক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের ফিরিয়ে আনা দরকার। জামাত নিয়ে পড়ে থাকার মতো আরো মন্ত্রী তো আছে, আরো এমপিরা আছে, তারা পড়ে থাক, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করুক। সবশেষ আমি একটা ফটোকার্ড আপনাদের দেখাই, ফটোকার্ডটি ভালো লেগেছে যার কারণে দেখালাম। দেখেন, বাংলাদেশের পরিস্থিতিটা এখন এমন হয়েছে যে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, বাম, হেফাজত, চরমোনাই, মানে যত দল আছে
সবাই মিলে জামাত একা একদিকে হাঁটছে আর এরা জামাতকে পিছন থেকে টেনে ধরছে। তার মানে কি, সম্মিলিতভাবে যখন কেউ কাউকে আটকানোর চেষ্টা করে, তার মানে তারা তাদের রাজনৈতিক চিন্তা, তাদের সমস্ত দর্শন দিয়ে একত্রিত হয়েছে। একত্রিত না হলে তো একটা শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। তাহলে জামাতের বিরুদ্ধে এরা এত চমৎকারভাবে ঐক্যবদ্ধ হলো কি করে? আপনি দেখেন, হেফাজতও যে কথা বলছে জামাতের বিরুদ্ধে, বিএনপিও সেই কথা বলছে, আওয়ামী লীগও সেই কথা বলছে, বামগুলো সেই কথা বলছে, সিপিবির মতো দলও সেই কথা বলছে। কারণ কি? নিশ্চয় তাদের ভিতরে কোনো একটা জায়গায় ঐক্য আছে, এবং জামাতের ভিতরে এমন কিছু আছে, এমন একটা ক্যারিশমা আছে, যে ক্যারিশমার কারণে এই সমস্ত লোকগুলোর কোনো না কোনো জায়গায় গিয়ে তারা হোঁচট খাচ্ছে, তারা কাজ করতে পারছে না, তারা বিপদে পড়ছে। এই বিপদে পড়ার কারণে তাদের এই পথের কাঁটা ছড়ানোর জন্য তারা এইভাবে উঠে পড়ে লেগেছে, ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে। তাছাড়া তো এরকম হবার কথা নয় যে হেফাজত, যে চরমনাই, যে জমিয়ত, তারা ইসলামের জন্য নিজেদের জীবন জান কোরবান একেবারে সারখার করে দিতে পারে, বলে তারা, মুখে বলে। সেই তারা বামরা জামাতের শত্রু হবে, এটাই স্বাভাবিক, যেহেতু জামাত ইসলামের কথা বলে। তাহলে এই ইসলামী দল এইগুলোর কেন জামাতের বিপক্ষে লাগতে হবে? এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে কোনো ভাবে তাদের ওই বামদের সাথে অ্যালাইনমেন্ট হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরো বললেন যে জামাত ইসলাম তারা ইসলামী শরিয়া চায় না, তারা যদি ইসলামী দল হতো তাহলে তারা শরিয়া আইন চাইতো, তারা অমুক চাইতো, তমুক চাইতো, কোরআন সুন্নাহর আলোকে তারা চাইতো, ইসলামী ব্যাংক বাস্তবায়ন নীতি চাইতো। তারা তো এগুলো চায় নাই। জামাত ইসলাম কি কোথায় বলেছে যে তারা শরিয়া আইন চায় না? তারা বলেছে শরিয়া আইন যদি দেশের মানুষ একসেপ্ট করে তাহলে অবশ্যই জামাত ইসলাম শরিয়া আইন বাস্তবায়ন করবে। কিন্তু দেশের মানুষ কি এই মুহূর্তে শরিয়া আইন গ্রহণ করছে? শরিয়া আইন যদি গ্রহণ করতো তাহলে তো জামাতকে ভোট দিত, হেফাজত ইসলামকে ভোট দিত, ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনতো। তাহলে আপনি যে কাজটা করেন না সেই কাজটা আপনি আরেকজনকে কেন করবেন? তো জামাত ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তারা চায় না, তো আপনি কি চেয়েছেন? জামাত এখানে এমন একটা বিপদে পড়ছে যে সে শরিয়া আইনের কথা বললে তখন ঝাঁপিয়ে পড়বে সবাই মিলে, কাজী জাসিররা তো আছেই, ঝাঁপিয়ে পড়বে যে এদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, এত বড় সাহস, এদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, তারা দেশকে মধ্যযুগীয় কায়দায় নিয়ে যেতে চায়। এই সালাউদ্দিন আহমেদই বলতেন, যদি জামাত বলতো যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলেই শরিয়া আইন বাস্তবায়ন করব, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে মধ্যযুগীয় কায়দায়, মধ্যযুগে ফেরত নিয়ে যেতে চায়। তিনি অলরেডি বলেছেন ধর্ষকের শাস্তি, প্রকাশ্যে ফাঁসি, এই দাবি যখন মাঠে আসলো এই যে রামিসা হত্যার পরে, তখন সালাউদ্দিন আহমেদ কি বললেন? বলেছেন যে আমরা তো মধ্যযুগে ফিরে যেতে চাই না, আমরা এখন আধুনিক যুগে আছি, এটা বলেছেন না? তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আবার যখন সংসদে দাঁড়িয়ে বলেন আপনারা শরিয়া আইন চান না, আপনারা ইসলামী ব্যাংক বাস্তবায়ন চান না, আপনারা কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা চান না, তাহলে আপনারা কেমন ইসলামী দল? দ্বিচারিতার একটা সীমা থাকা দরকার। আর তার এই কথাকে হাততালি দিয়ে উদযাপন করছে এদেশের তথাকথিত কিছু ইসলামী দল, যারা আজ থেকে 10-12 বছর আগে শার্ট গায়ে দিয়া হারাম ফতুয়া দিয়েছিল, এখন তারা নিজেরা আবার শার্ট গায়ে দেয়। যারা আজ থেকে 10-15 বছর আগে রাজনীতি হারাম ঘোষণা করেছিল, তারা এখন রাজনীতি করছে। টিভি দেখাকে এখনো শয়তানের কাজ হিসেবে গণ্য করে, টিভিকে এখনো তারা শয়তানের বাক্স মনে করে। সেই মানুষগুলো হাততালি দিয়ে তাদেরকে উদযাপন করছে। এটা শুধু রাজনৈতিক জ্ঞানের অভাব নয়, সামগ্রিক দিক দিয়ে অযোগ্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।